গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 31 নম্বর ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের উপর থেকে 30টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। আর ক্লাসের শুরুতে আবারও বলছি, প্রত্যেক দিনের মতো যে ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে, 15টা করে কোশ্চেন করানো হয়, সেই ক্লাস শেষ হওয়ার পর সেই 15টা কোশ্চেন অবশ্যই বাড়িতে নিজেরা না দেখে 3 থেকে 4 বার কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবং তার পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে 1 থেকে 20 পর্যন্ত হোক বা 1 থেকে 30 পর্যন্ত, এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেখানে যে অঙ্কগুলো করানো হয়েছিল সেটা নির্দিষ্ট দিন অন্তর অন্তর কিন্তু বাড়িতে অবশ্যই রিভিশন করবে, দরকার পড়লে ভিডিও রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে ম্যাথের উপর থেকে 31 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, এ ও বি দুটো সংকর ধাতুতে দস্তা ও টিনের অনুপাত দেওয়া আছে যথাক্রমে 5:2 এবং বি সংখ্যা ধাতুতে দেওয়া আছে দস্তা আর টিনের অনুপাত 3:4। তো এখানে যা বলেছে এখানে লিখে নাও। এ সংকর ধাতুতে দস্তা আছে এবং আছে কি আরেকটা আছে টিন। তো টিন এবং দস্তার অনুপাত, দস্তা এবং টিনের অনুপাত বলে দিয়েছে কত, দস্তা এবং টিনের অনুপাত বলে দিয়েছে 5:2। একইভাবে বিও একটা কিন্তু সংকর ধাতু এবং বি সংকর ধাতুতে দস্তা এবং টিন, দস্তা এবং টিনের অনুপাত বলেছে কত, বলেছে 3:4 বলে দিয়েছে। এবার বলছে দেখো 7 কেজি এ সংকর ধাতুর সঙ্গে 21 কেজি বি সংকর ধাতু যদি মেশায়, তাহলে নতুন মিশ্রণে দস্তা এবং টিনের অনুপাত হবে কত। তো এ সংকর ধাতু থেকে কতটা তুলছে, 7 কেজি তুলছে। তো এই 7 কেজির মধ্যে আমাকে বার করতে হবে দস্তা আছে কতটা, টিন আছে কতটা। একইভাবে বি নামক যে সংকর ধাতু তার থেকে কত কেজি নিচ্ছে, 21 কেজি নিচ্ছে। অর্থাৎ এখান থেকেও এই 21 কেজির মধ্যে কতটা দস্তা আছে কতটা টিন আছে সেটা কিন্তু আমার এখানে বার করতে হবে। তো এখানে দেখো, এখানে 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7। তো 7-এর ভ্যালুই কত, 7-এর ভ্যালু হলো টোটাল 7 কেজি। তো 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হবে 1 কেজি। তো এখান থেকে পেয়ে যাবে যে দস্তা এই 7 কেজির মধ্যে টোটাল দস্তা আছে কতটা, তো এর সাথে 1 গুণ করলে হয়ে যাচ্ছে 5 কেজি দস্তা। আর টিন আছে কতটা এই 7 কেজির মধ্যে, তো টিন আছে কিন্তু 2 কেজি। একইভাবে এখান থেকে 4 আর 3 যোগ করলে কত, 7। এই 7-এর ভ্যালু বলা আছে কত, 21 কেজি। 1-এর ভ্যালু এখান থেকে বার করো, 1-এর ভ্যালু হবে 3 কেজি। তো এখান থেকে পেয়ে যাবে দস্তা কতটা, এর সাথে 3 গুণ করো, 3 তিরিকে 9 কেজি দস্তা। আর এখান থেকে টিন কতটা পেয়ে যাবে, এর সাথেও 3 গুণ করো, 3 4 12 কেজি কিন্তু টিন আছে। এবার এখানে দেখো যে বলছে এই 7 কেজি এবং 21 কেজি, এ থেকে 7 কেজি মিশ্রণ আর বি থেকে 21 কেজি মিশ্রণ তুলে নিয়ে একটা পাত্রে নেওয়া হলো। এই সেই নতুন মিশ্রণে টিন এবং দস্তা, সরি নতুন মিশ্রণে দস্তা এবং টিন, নতুন মিশ্রণে দস্তা এবং টিনের অনুপাত কত। তো নতুন মিশ্রণে দস্তা কতটা আসলো, দেখো এ নাম্বার মিশ্রণ থেকে দস্তা এসছে 5 কেজি এবং বি নাম্বার মিশ্রণ থেকে দস্তা এসছে কত, 9 কেজি দস্তা এসছে। একইভাবে এখানে দেখো যে এ মিশ্রণ থেকে টিন এসছে কত, টিন এসছে 2 কেজি। তো টিনের নিচে লেখো 2। আর এখানে বি মিশ্রণ থেকে টিন এসছে কত, 12 কেজি। তো এর সঙ্গে যোগ করে দাও 12। তাহলে দস্তা এবং টিনের মোট পরিমাণ পেয়ে গেলে এখান থেকে রেশিও করে দাও। তো 9 আর 5 যোগ করলে হচ্ছে 14, আর 12 আর 2 যোগ করলে হচ্ছে কত, 14। তো এখান থেকে রেশিওতে কমন ফ্যাক্টর বলে কেটে গেল, তো অর্থাৎ 1:1 হয়ে গেল। অর্থাৎ নতুন মিশ্রণে দস্তা ইস্টু টিনের অনুপাত কত, 1:1। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 2 বছর আগে একটি পরিবারে 8 জন সদস্যের গড় বয়স ছিল কত বলেছে, 8 জন সদস্যের গড় বয়স ছিল বলেছে 18 বছর। বর্তমানে একজন বাচ্চা আসার পরেও সকলের গড় বয়স একই আছে, তবে বাচ্চাটার বয়স কত। তো আগে বার করে নাও যে 2 বছর আগে, 2 বছর আগে, 2 বছর আগে 8 জনের, 2 বছর আগে 8 জনের মোট বয়স কত। তো 2 বছর আগে 8 জনের মোট বয়স ছিল
18 ছিল তাদের গড় বয়স, তার সাথে 8 গুণ করে দাও, তো 18 8 গুণ করলে কত হবে, 144 বছর ছিল 2 বছর আগে 8 জনের মোট বয়স। এবার এখানে বলছে যে এখানে তারপরে বার করে নাও যে এখানে বলছে বর্তমানে একজন বাচ্চা আসার পর, তো এখানে বার করে নাও যে বর্তমানে এই 8 জনের মোট বয়স কত। তো বর্তমানে এই 8 জনের মোট বয়স কত হবে, 144 বছর টোটাল ছিল 2 বছর আগে তাদের বয়স, এবং প্রত্যেকের বয়স 2 বছর করে বাড়বে বর্তমান, কারণ 2 বছর আগে তাদের বয়স ছিল, বর্তমানে আসা মানে এই 8 জনের প্রত্যেকেরই কিন্তু 2 বছর করে বয়স বাড়বে। তো 2 বছর করে বয়স বাড়া মানে 8 দুগুণ 16 বছর বয়স বাড়বে। তো 16 আর 144 যোগ করলে হবে কত, 160 বছর হবে বর্তমানে এই 8 জনের মোট বয়স। এবং এখানে বলছে বর্তমানে একজন বাচ্চা আসার পর, বর্তমানে একজন বাচ্চা আসার পর সকলের গড় বয়স কিন্তু ওই সেম আছে, মানে একই আছে, মানে কত আছে, 18 বছর করে কিন্তু আছে বাচ্চা আসার পর গড় বয়স। তাহলে বাচ্চা আসলে এখন টোটাল মেম্বার কতজন, আগে ছিল 8 জন মেম্বার, এখন একজন বাচ্চা আসলো, তো টোটাল মেম্বারের সংখ্যা কিন্তু 9 জন হয়ে গেল। এবং 9 জনের গড় বয়স যদি 18 বছর হয়, তাহলে এই 9 জনের মোট বয়স কত হবে, 9 জনের মোট বয়স হবে 18 সাথে 9 গুণ করে দাও, 18 সাথে 9 গুণ করলে হবে 8 9 72, আর ওদিকে 9 10 কে 90, মানে 162 বছর হচ্ছে। তাহলে এবার বলেছে যে বাচ্চাটার বয়স কত বার করো, তাহলে বাচ্চা সমেত বয়স কত, 162 বছর এখন, আর বাচ্চা ছাড়া বয়স কত, মানে 8 জনের বয়স কত, 160 বছর, বিয়োগ করলে বাচ্চার বয়স পেয়ে যাবে। বাচ্চার বয়স কত, বাচ্চার বয়স হলো 2 বছর, যেটা আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, 1 এর কিউ, 2 এর কিউ, 3 এর কিউ আপ টু 10 এর কিউ এর ভ্যালু বলা আছে। এবার এখানে বলেছে 2 এর কিউ, 4 এর কিউ, 6 এর কিউ আপ টু 20 এর কিউ মান কত। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এর আগের ক্লাস কিংবা তার আগের ক্লাসে সম্ভবত পড়িয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন, পিএসসি এর মোস্ট ফেভারিট কোশ্চেন। তো এখান থেকে যেটার মান বার করতে বলেছে সেটা লেখো, 2 এর কিউব, 4 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস আপ টু কোন পর্যন্ত, আপ টু 20 এর কিউব। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি 2 কে 1 ইন্টু 2 এইভাবে ভেঙে লিখতে পারি, 1 ইন্টু 2 এর হোল কিউব। 4 কে আমি লিখতে পারি 2 ইন্টু 2 তার হোল কিউব। 6 কে আমি লিখতে পারি 2 ইন্টু 3 তার হোল কিউব, প্লাস আপ টু কোন পর্যন্ত 20। তো 20 কেও আমি লিখতে পারি 2 ইন্টু 10 তার কত, তার হোল কিউব। এবার এখান থেকে আমি যদি প্রত্যেকটা থাকে 2 এর কিউব কমন নেই, তাহলে ভেতরে পড়ে থাকে দেখো 1 এর কিউব, এখান থেকে পড়ে থাকে দেখো 2 এর কিউব, তারপরেরটার থেকে পড়ে থাকে দেখবে 3 এর কিউব, ডট 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 আপ টু থাকবে 10 এর কিউব। এবং এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি তার মানটাই দেখো এখানে বলে দিয়েছে 3025। তো 2 এর কিউবের ভ্যালু কত, 2 এর কিউবের ভ্যালু হলো 8, তার সাথে গুণ হবে কত, 3025। এবার এটাকে গুণ করো, এখানে গুণ করলেই অ্যান্সার চলে আসবে। তো এখানে 8 দিয়ে গুণ করলে 5 8 40 শূন্য হাতে 4, 8 দুগুণ 16 আর 4 20 শূন্য হাতে 2, এখানে বসে গেল, 3 8 কত 24, 24200 আছে দেখো অপশন ডি তে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, একটি ধনাত্মক ভগ্নাংশের অনন্যক এবং ভগ্নাংশটির অন্তরফল হলো কত, 9/20। ভগ্নাংশটি কত। তো এই কোশ্চেনটা দুটো ভাবে করতে পারবে, একটা হলো অপশন টেস্টের মাধ্যমে, আরেকটা হলো যেটা বেসিক পদ্ধতি, সেই বেসিক পদ্ধতিতে। তো আমি ধরে নিচ্ছি ভগ্নাংশটা হলো x/y। তো ভগ্নাংশের অনন্যক কি হবে, ভগ্নাংশের অনন্যক হবে y/x। তো এদের অন্তরফলের ভ্যালু বলে দিয়েছে, মানে এদের বিয়োগফলের ভ্যালু বলে দিয়েছে 9/20। তো এবার এখান থেকে এই সমীকরণ তোমাদের সমাধান করতে হবে। তো এখান থেকে পাবে কি, এখান থেকে পাবে xy উপরে হয়ে যাবে x² মাইনাস y², এর ভ্যালু হবে কত, 9/20। কোনাকুনি গুণ করলে এখান থেকে পাবে 20 মাইনাস মাইনাস এখান থেকে 20 y², আর এখান থেকে পাবে মাইনাস হয়ে যাবে, মানে সমানের এক সাইডেই নিয়ে আসছি, মাইনাস হয়ে যাচ্ছে
9xy ইকুয়াল টু 0। তো এই 9xyটাকে আমি এখানে মিডিলে লিখছি একটু সাজিয়ে, তো -9xy মাইনাস কত 20y স্কোয়ার। এবার এখান থেকে দেখো 20x স্কোয়ার, এটাকে ভাঙছি, দেখো 20 20 গুণ করলে কত হচ্ছে 400। তো 400কে আমি ভাঙছি 16 ইন্টু 25 এই আকারে, 16 25 গুণ করলে কত হচ্ছে 16 25 গুণ করলে হবে কত 400। তো -25xy প্লাস 16xy, তাহলে -25 থেকে +16 যোগ হলে হয়ে যাবে -9xy। তো এখান থেকে হয়ে গেল, তো -20y স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি এখানে লিখছি, এখানে দেখো এখান থেকে আমি যদি 5x কমন নিই, 5x কমন নিলে ভেতরে থাকছে কত, 5x কমন নিলে ভেতরে থাকছে 4x মাইনাস এখান থেকে থাকবে 5y, আর এখান থেকে কমন যাবে কত 4x যদি আমি কমন নিই, সরি এখান থেকে আমি কমন নেব 4y যদি আমি কমন নিই, তাহলে এখান থেকে থাকবে 4x মাইনাস কত -5y ইকুয়াল টু কত 0। অর্থাৎ এখান থেকে হচ্ছে 5x প্লাস 4y, আর এখান থেকে হচ্ছে 4x মাইনাস 5y ইকুয়াল টু 0। এটাকে আমরা কনসিডার করব না, কারণ সমানের ডান সাইডে নিয়ে গেলে নেগেটিভ চলে আসবে। তো কনসিডার করব 4x মাইনাস 5y ইকুয়াল টু 0। তো 4x সমান সমান কত 5y, অর্থাৎ x বাই y সমান কত, x বাই y সমান 5-এর 4। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি 5-এর 4 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এটা হলো বেসিক পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা শর্টকাটে হবে সেটা কি, সেটা হলো অপশন টেস্ট। অপশন টেস্ট কিভাবে, এবার যখন এখানে বলেছে কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করো, বলছে যে ধনাত্মক ভগ্নাংশ অনন্যক এবং ভগ্নাংশটির অন্তর্ফল হলে, অনন্যক এবং ভগ্নাংশটির অন্তর্ফল 9-20 হলে ভগ্নাংশটি কত হবে সেটা এখানে বার করতে বলেছে। তো আমি যদি ফার্স্টের অপশনটাকে কনসিডার করি, তাহলে একটা হচ্ছে 3/5, এর অনন্যক কি হবে 5/3। তো এখানে 3/5 আর 5/3 তোমরা এখান থেকে ডিফারেন্স অন্তর্ফল করে দেখতে পারো যে 9-20 আসছে কিনা। তো করার কোনো দরকার নেই, এখান থেকে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখান থেকে যদি এলসিএম নিই, এলসিএম হবে 3 আর 5-এর এলসিএম, লসাগু হবে 15। আর এখানে ভগ্নাংশ যেটা আছে তার এলসিএম মানে তার হরে আছে 20, সুতরাং এটা কিন্তু কনসিডার করা যাবে না, কারণ এখানে 15 আছে এখানে 20 আছে। তো আমার কিন্তু যে কোনো প্রকারে 20 আনতে হবে। এবার তাহলে ফার্স্টের অপশনটা কেটে গেল, সেকেন্ড অপশনে চলে আসো। সেকেন্ড অপশনে আছে 3/10 আর এখানে আছে 10/3। তো এই দুটোকেও বিয়োগ করলে এখান থেকেও যে এলসিএমটা পাবে, এলসিএম পাচ্ছ 30। তো এই 30 থেকে কাটাকুটি করে কোনোভাবেই কিন্তু আমরা 20 আনতে পারবো না। তো সেকেন্ড অপশনটাও কিন্তু এখান থেকে কেটে গেল। থার্ড অপশনে চলে আসো। থার্ড অপশনে আছে দেখো 4/5, 4/5 থেকে 5/4, মানে ভগ্নাংশ যদি 4/5 হয় তাহলে অনন্যক হবে 5/4। তো এইটাকে কনসিডার করতে পারো। তো এখানে 4/5 20 হচ্ছে। তো এখান থেকে এটাকে বিয়োগ করলে পাবে 4/4 কত 16, আর মাইনাস 5/5 25। অর্থাৎ যে ভগ্নাংশটা আসছে এদের অন্তর্ফল যেটা আসছে সেটা কিন্তু -9-20 আসছে। সুতরাং এই অপশনটাকেও আমরা কনসিডার করব না, কারণ আমার পজিটিভে আসতে হবে 9-20-তে। তো পজিটিভে কখন আসবে, যদি আমি ভগ্নাংশটাকে 5/4 ধরি, মানে অপশন ডি ধরি, তখন চলে আসবে। তো এইভাবে অপশন টেস্টের মাধ্যমে এবং চট জলদি, এটা খালি প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস যদি লেভেল ঠিক থাকে, তো আমি এখান থেকে মনে মনে করে নেব যে 3/5 আর 5/3, তার মানে 3/5 15 হচ্ছে, এটা হবে না। এটা 3/10, এটা 10/3, তো লসাগু হচ্ছে 30। তো কোনোভাবেই আমি 20 আনতে পারবো না, এটাও হবে না। এটা হতে পারে 4/5, তো এটা আমি করে দেখলাম মাইনাস আসছে যখন, তো এটাও কেটে দিলাম। তাহলে অপশন নাম্বার ডি মেরে চলে আসবে। অপশন ডি চেক করার কোনো দরকার নেই, এক্সাম হলে বসে বাড়ি এসে চেক করবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে যে সমস্ত এক্সামের নামগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। প্রতিটা ক্লাস কিন্তু তোমাদের হাই লেভেল, মানে মডারেট লো লেভেল থেকে হাই লেভেলে কিন্তু ক্লাস করানো হয়।
যদি বিশ্বাস না হয় ক্লাস 2-3টে করে দেখতে পারো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটাই খালি একটা রিকোয়েস্ট থাকছে, তাহলেই বুঝতে পারবে যে ক্লাসের লেভেলটা কেমন আছে। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবে, না ভালো লাগলে সেটা তোমার ব্যাপার। তো যাই হোক, প্রত্যেকটা ক্লাস একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কিন্তু দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও ক্লাসগুলো দেখতে পারবি। এছাড়া এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করবে 9933434203, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। তবে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ কিন্তু এই নাম্বারে কল করবে না, ভিডিও কল করবে না হোয়াটসঅ্যাপ থেকে, তাহলে কিন্তু সেই পার্সনকে আমরা ব্লক করে দেব। কারণ এটা কিন্তু অনেকটাই বারণ করার সত্ত্বেও অনেকে করে। তো সেই ক্ষেত্রে বলছি, শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবে, তো সেখান থেকে তোমাদের কিন্তু প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে যে চ্যানেলে তোমরা এখন ক্লাসটা দেখছো, তো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি ম্যাথের টার্গেট ব্যাচ টাও পেয়ে যাবে, পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল অনলি ম্যাথের টার্গেট ব্যাচটা পাবে এই চ্যানেল থেকে। এটা ছাড়া বাকি যে এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। আমাদেরই একটা নতুন চ্যানেল, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার, যার লোগোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেহেতু নতুন চ্যানেল, চ্যানেলের লিঙ্ক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেটার ওপরে ক্লিক করলে তোমরা নতুন ম্যাথের বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে। যেহেতু নতুন চ্যানেল, তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। সেখানে কিন্তু অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ বা ম্যাথের টার্গেটেড ব্যাচ শুরু হয়ে গেছে। এর পাশাপাশি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। চলে আসো পরের কোশ্চেন, 5 দাগের কোশ্চেন। এখানে বলেছে যে ইউনিট ডিজিট কত। তো এখানে একদমই পেন পেপার অ্যাপ্লাই হবে না, ডাইরেক্ট মুখোমুখি হবে। এখানে দেখো 3 আছে, 3-এর সঙ্গে 8 গুণ করলে 3-8 কত হচ্ছে 24, মানে 4 হলো। তো 4-এর সাথে 7 গুণ হলে 4 সাথে কত হচ্ছে 28। তো এখানে আবার ইউনিট ডিজিট 8 চলে আসলো। এবার এখানে দেখো ইউনিট ডিজিট আছে 6, তো 8-এর সাথে 6 গুণ করো, 6-8 কত 48। তো ইউনিট ডিজিট আলটিমেট হবে কত 8। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যে ইউনিট ডিজিট কত হবে 8 হবে ইউনিট ডিজিট। চলে আসো পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে। এখানে কোশ্চেনটা হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো কোশ্চেনটা এখানে আমি পাঠিয়ে দিচ্ছি। 256 এর পাওয়ার আছে 0.16, আর এখানে ইনটু দিয়ে আছে 16 এর পাওয়ার কত 0.18 হচ্ছে এখানে পাওয়ার আছে। তো এখানে কি করণীয়, এখানে সেই একটাই জিনিস বারবার বলছি, প্রত্যেকটা ক্লাসেই বলা হয় 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, 1 থেকে 15 পর্যন্ত কিউব, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা। কারণ দেখো এখানে তুমি যদি দেখে না বুঝতে পারো যে 256 মানে আদতে কি, 256 মানে আদতে হলো 16 স্কয়ার হলো 256, এই জিনিসটা কিন্তু তোমাকে দেখে বুঝতে হবে। তো এখানে আমি 16তে কনভার্ট করব, তো 16 স্কয়ার, তো 16 স্কয়ারটা 2টা বাইরে চলে যাবে, কার সঙ্গে গুণ হবে 0.16 এর সাথে, ইনটু এখানে 16 পাওয়ার কত আছে 0.18। তো এখান থেকে পাচ্ছ 16 পাওয়ার কত 0.16 দুগুণ 32, 0.32 ইনটু 16 পাওয়ার কত 0.18, অর্থাৎ 16 পাওয়ার এখানে যোগ হয়ে যায়, কারণ আমরা পড়েছি কি এর পাওয়ার এম আর ইনটু এর পাওয়ার এন, এর অর্থ কি এর পাওয়ার m প্লাস n। তো এখানে পাওয়ারটা জাস্ট যোগ হয়ে যাবে, 0.32 0.18 যোগ হয়ে গেলে হয়ে যাবে কত 16 পাওয়ার 0.50, অর্থাৎ 16.0.50 মানে কি 16 পাওয়ার হলো হাফ, হাফের অর্থ কি মানে 16 বর্গমূল। তো 16 বর্গমূল করলে কত হবে 4 হবে, অ্যান্সার হবে 4, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, এক দোকানি একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করলো, যদি সে বিক্রয় মূল্য 36 টাকা বেশি রাখতো তাহলে তার 12% কিন্তু লাভ হতো। দ্রব্যটা
ক্রয় মূল্য কত। তো দ্রব্যটা সাপোজ ধরো তার হচ্ছে এখানে হলো 0%, আমি এখানে লিখছি 0%, এখানে একটা সরল রেখা আঁকছি আমি, আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে মিডিলে ধরো আছে এখানে 0%, এইদিকে বাম দিকে গেলে ক্ষতি, আর ডান দিকে আসলে কি, ডান দিকে আসলে প্রফিট, ডান দিকে আসলে প্রফিট, আর বাম দিকে যত যাবে সেটা কি হবে, সেটা হবে লস। তো এখানে বলেছে -8, মানে 8% ক্ষতি হচ্ছে। তো যখন 8% দোকানির একটা দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করলো, আবার সেই দ্রব্যটাকে যদি 12% লাভে বিক্রি করতো, তাহলে 36 টাকা কিন্তু, আর যদি সে বিক্রয় মূল্য 36 টাকা বেশি রাখতো তখন কিন্তু তার 12% লাভ হতো। তো 8% ওদিকে গেল, 12% এই দিকে প্রফিটের দিকে চলে আসলো। তাহলে এই 8% থেকে 12% টোটাল গ্যাপটা কত? টোটাল গ্যাপ হলো 12 আর 8 যোগ করলে 20%। তো এই 20%টাই কি বলেছে, যদি সে 8% আগে বিক্রি করছিল ক্ষতিতে, যদি সে 36 টাকা জিনিসের দাম বেশি রাখতো তখন 12% লাভ হতো। অর্থাৎ আলটিমেট বলতে চাইছে এই 20%-এর ভ্যালু কত, 36 টাকা। জানতে চাইছে ক্রয় মূল্য কত, তো 100%-এর ভ্যালু বার করতে হবে। তো 1% মানে 36/20, 100% মানে কত, 100% মানে 36/20 ইন্টু কত, 100, 36/20 ইন্টু 100। তো 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 5 20 100, আর 36-এর সাথে 5 গুণ করলে হবে এদিকে 3 5 15, 150, আর 5 6 30, মানে 180। তো 180 টাকা হবে ক্রয় মূল্য, যেটা আছে অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে 3:5। যদি এ এর বর্তমান বয়স 33 বছর হয়, তবে 5 বছর পর বি এর বর্তমান বয়স কত হবে। তো এখানে দেখো বর্তমান বয়সের এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে, একদম ইজি কোশ্চেন, 3:5 বলে দিয়েছে। এর বর্তমান বয়স বলে দিয়েছে কত, 33 বছর, মানে 3-এর ভ্যালু বলে দিয়েছে, রেশিও থেকে 3-এর ভ্যালু বলে দিয়েছে কত, 33 বছর। তো এখান থেকে বি এর বর্তমান বয়স পেয়ে যাবে, মানে 1 মানে কত, 33/3, 5-এর ভ্যালু কত হবে, 33/3 ইন্টু 5, এখান থেকে কাটো, 3 দিয়ে কাটলে 3 11 33, অর্থাৎ 5-এর ভ্যালু কত হবে, 55 বছর। তো বি এর বর্তমান বয়স হলো 55 বছর, বলছে 5 বছর পর বি এর বয়স কত হবে। তো বর্তমান বয়স বি এর 55 বছর, 5 বছর পর বি এর বয়স, এর সাথে আরো 5 যোগ করে দাও, 60 বছর হবে বি এর বর্তমান বয়স, যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, এখানে পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু, আর এর ভ্যালু তোমাদের ফার্স্টে বার করতে হবে, তারপর পি ইন্টু আর প্লাস কিউ এর মান বার করতে হবে। তো এখান থেকে পি এর ভ্যালু বার করো। পি সমান কি বলেছে, বলেছে 12/4 - 6। তো ফার্স্টে হবে ভাগের কাজ বডমাস রুল অনুযায়ী। তো 12-কে 4 দিয়ে ভাগ করলে হবে কত, 3 - 6, তো অ্যান্সার হবে -3। কিউ এর ভ্যালু কত হচ্ছে, এখানে দেখো 6 ইন্টু 5 প্লাস 2, তো আগে হবে গুণের কাজ, 5 6 কত, 30, তার সাথে 2 যোগ হয়ে যাবে কত, 32। একইভাবে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হবে 3 + 7 ইন্টু 2, তো 3 + 7 2 কত, 14, তো 14 আর 3 যোগ করলে কত হচ্ছে, 17। এবার এখানে যে মানটা বার করতে বলেছে সেটা কি, পি ইন্টু আর প্লাস কিউ। তো পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু -3, কি আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখো বলেছে 17, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু বলেছে 32। তো এখান থেকে 3 17 কত, 3 17 51 - 51 প্লাস এখানে হচ্ছে কত, 32, বিয়োগ করলে 11 থেকে 2 বাদ গেলে হচ্ছে কত, 9, আর হাতে থাকছে 1, 19, -19 অ্যান্সার হবে, যেটা আছে অপশন ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, এক্স এবং ওয়াই একত্রে একটি কাজ 24 দিনে, যদি এক্স এবং ওয়াই এর কর্মদক্ষতার অনুপাত 3:8 হয়, তবে ওয়াই একা কত দিনে কাজটা শেষ করবে। তো এখানে দেখো এক্স এবং ওয়াই এর এফিসিয়েন্সির রেশিও বলে দিয়েছে কত, বলে দিয়েছে 3:8। এটা কিসের রেশিও,
এফিসিয়েন্সি এর রেশিও বলে দিয়েছে কত 3:8। এক্স এবং ওয়াই একত্রে যদি কাজটা করে তাহলে টাইম লাগবে কত দিন, টাইম লাগবে কিন্তু 24 দিন কিন্তু টাইম লাগবে। এবং এক্স আর ওয়াই এর টোটাল এফিসিয়েন্সি যদি যোগ করি তো টোটাল এফিসিয়েন্সি কত হবে 3 + 8 = 11। তাহলে এখান থেকে পেয়ে যাবে টোটাল ওয়ার্ক, টোটাল কাজের পরিমাণ কত। তো টোটাল কাজের পরিমাণ কি হবে, এ আর বি একদিনে যে কাজটা করতে পারে অর্থাৎ 11 ইউনিট কাজ করতে পারে এবং 24 দিন ধরে মানে প্রতিদিনই 11 ইউনিট করে কাজ করেছে, তো 24 × 11 কিন্তু গুণ হয়ে যাবে, সেটা হবে কি টোটাল ওয়ার্ক। এবার এখানে গুণ করার কোনো দরকার নেই, কারণ এখন তোমাদের বার করতে হবে যে ওয়াই একা কতদিনে কাজটা করতে পারে, অর্থাৎ এখনো কিন্তু কাটাকুটি যাবে, সেই কারণে কিন্তু এই পজিশনে এসে গুণ করে টাইম নষ্ট করবে না। এবার এখানে বলেছে যে ওয়াই একা কতদিনে কাজটা কমপ্লিট করতে পারে। তো এখানে দেখো ওয়াইয়েরও এফিসিয়েন্সি তোমাদের বলা আছে কত, রেশিও থেকে পেয়ে যাচ্ছ ওয়াইয়ের এফিসিয়েন্সি 8, তাহলে ওয়াইয়ের টাইম লাগবে কত, ওয়াইয়ের টাইম লাগবে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, সেটাকে ভাগ করব কি দিয়ে, ওয়াইয়ের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। তো টোটাল ওয়ার্ক হলো 11 × 24 আর ওয়াইয়ের এফিসিয়েন্সি কত 8, তো 8 দিয়ে কাটলে 3 × 8 = 24, তো ওয়াইয়ের টাইম লাগবে 3 × 11 = 33 দিন কিন্তু ওয়াইয়ের টাইম লাগবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। সিরাজের মাসিক বেতন বলেছে 1600 টাকা, সে বেতনে 30% বাড়ি ভাড়ায়, 20% শিক্ষায় ব্যয় করে এবং অবশিষ্ট অর্থের বলেছে 60% বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে। সে কত টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল। তো কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখানে দেখো বলেছে সিরাজের মাসিক বেতন কত বলে দিয়েছে 16,000 টাকা বলে দিয়েছে সিরাজের মাসিক বেতন। তো সেই বেতনের 30% সে বাড়ি ভাড়ায় এবং 20% শিক্ষায়। তাহলে শিক্ষা এবং বেতনে, শিক্ষা এবং বাড়ি ভাড়ায়, শিক্ষা এবং বাড়ি ভাড়ায় সে কত টাকা ইউজ করছে, মানে কত পার্সেন্ট ইউজ করছে। তো শিক্ষায় ইউজ করছে সে 20% আর বাড়ি ভাড়ার জন্য ইউজ করছে 30%। তো টোটাল মাইনের 50% কিন্তু সে ব্যবহার করছে বাড়ি ভাড়া এবং শিক্ষার পিছনে। তাহলে বাকি থাকছে কত, তো 100%-এর থেকে 50% বিয়োগ করে দাও, মুখোমুখি করা যায়, জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছি 50% টাকা বাকি থাকছে। তো বাকি থাকছে কত, 50% টাকা বাকি থাকছে। যারা এর আগে রেশিওর ফ্র্যাকশন ভ্যালু যে ক্লাসটা করেছে, মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু, তারা ডাইরেক্টলি এখানে 50%-এর জায়গায় লিখবে 1/2। কেন, কিভাবে, কারণ 50% মানে 50/100, কাটাকুটি করলে এখানে নিচে সেই 1/2 কিন্তু চলে আসে। যাই হোক, এতে টাইম একটু সেভ হয়। তো এবার এখান থেকে দেখো এখানে বলছে যে শিক্ষায় ব্যয় করার পর অবশিষ্ট যে অর্থ, তো অবশিষ্ট অর্থ আমরা পেয়ে গেছি যে বাড়ি ভাড়া এবং শিক্ষায় ব্যয় করার পর অবশিষ্ট অর্থের পরিমাণ হলো এইটা। সেই অবশিষ্ট অর্থের 60% সে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। তো সে কত টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছিল, তো অবশিষ্ট অর্থের 60% মিউচুয়াল ফান্ডে সে ব্যবহার করে। তো এই টাকাটা সে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে। তো এবার এখান থেকে কাটাকুটি করলেই, ক্যালকুলেশন করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এখানে 0 0 কাটলো, 0 0 এখান থেকেও কেটে গেল। তো এখান থেকে দেখো থাকছে 160 আর এখানে 5 6 গুণ করলে কত হচ্ছে 30। তো 3 16 কত 48, 0 0 4800 টাকা সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 18% সরল সুদের হারে বিনিয়োগের 8 বছর পর এত টাকা পাওয়া গেল, তবে শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। অর্থাৎ এখানে আসল কত সেটা আমার বার করতে হবে। তো এখান থেকে দেখো যে আসল টাকাটা আমি ধরে নিচ্ছি, ধরি আসল হলো x টাকা। এবার এখানে বলছে 8 বছর পর সুদ আসলে কত পেয়েছে, 8 বছর পর সুদ আসলে পেয়েছে 1220 টাকা। যদি বলতো 8 বছর পরে সুদে এত টাকা পেয়েছে, তাহলে I = PTR/100 এই সূত্রে আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু এখানে দেখো বলেছে যে সরল সুদ। তো সরল সুদের ক্ষেত্রে কিন্তু সুদের ওপরে সুদ হয় না। তো এখান থেকে ইজিলি বার করতে পারবে যে 8 বছরে টোটাল সুদের হার, 8 বছরে টোটাল
সুদের হার কত পার্সেন্টেজ? তো 8 বছরে টোটাল সুদের হার প্রত্যেক বছরে যদি 18% হয় তো তার সাথে 8 গুণ করে দাও, তো 8 18 144% সুদ হবে। কতর? আসলের 144% সুদ হবে। এবার এখানে কিন্তু 1220 যে টাকাটা বলা আছে সেটা কিন্তু বলা আছে সুদ এবং আসল মিলিয়ে। তাহলে এক্স টাকা যদি আসল হয় তাহলে 8 বছর পরে সুদ আসল মিলিয়ে কত টাকা হবে? তো 100 সাথে সেটা যোগ করতে হয়, 100 সাথে কত? 144। তো ডাইরেক্ট আমি এখানে যোগ করছি, যোগ করলে কত হচ্ছে? 244/100, 244%। তো এটারই ভ্যালু বলে দিয়েছে কোশ্চেনে 1220 টাকা। এবার এখান থেকে কাটাকুটি করো, ইজিলি কাটাকুটি হয়ে যাবে। এখান থেকে 122 দিয়ে কাটলে এখান থেকে হবে 10, আর 122 দিয়ে 22 দুগুণ হবে 244। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হবে 5 2 10। তো এক্স এর ভ্যালু হয়ে যাবে কত? 500, অর্থাৎ আসল ছিল 500 টাকা। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। নিচে দেওয়া আছে, এখানে একটা সিম্পলি সরল বলেছে, তো এখানে সরলটা দেখো, এখানে এই যে গুণ 13 আছে এটা কিন্তু বর্গমূলের বাইরে আছে। তো এখান থেকে ফার্স্টে ভাগ করতে হবে। তো ভাগ করলে ফার্স্টে এখান থেকে দেখো 19 ইন্টু 13 দিয়ে 650-কে যদি আমি 13 দিয়ে ভাগ করি 650-কে, তো 5 13 কত হচ্ছে? 65। তো এখান থেকে পাবো 50। তো 19 ইন্টু 50 ডাইরেক্টলি লিখছি, প্লাস কত হচ্ছে? এখানে 18.5-এর সাথে 4 গুণ, তো 4 18 কত? 72। আর 4 এর সাথে 0.5 গুণ করলে হবে 2। তো 4 18 72, আর 2 যোগ করলে কত হচ্ছে? 74। তো এইটুকুর হলো বর্গমূল, এর সাথে আবার 13 গুণ। তো এখান থেকে 5 19 কত? 95। 5 19 95 মানে 950 প্লাস 74 ইন্টু কত? 13 ইকুয়াল টু, এখান থেকে 4 7 5 12 2 হাতে 1 9 এর 1 কত হচ্ছে? 10। 1024 এখানে তার সাথে গুণ হবে 13। 1024 কার বর্গমূল? এগুলোও কিন্তু মুখস্থ থাকা উচিত। 1024 হলো 32 এর বর্গমূল। যদি না বুঝতে পারো তো সেই একইভাবে শর্টকাট পদ্ধতি যেটা শিখিয়েছিলাম, এই লাস্টে ইউনিট ডিজিট 4 আসার অর্থ হলো তোমাদের হয় এখানে 2 হতে হবে লাস্টে, নতুবা এখানে হতে হবে 8। কেন? 2 এর স্কোয়ার মানে 4, আর 8 এর স্কোয়ার মানে কত? 64। মানে দুই জায়গাতেই ইউনিট ডিজিট 4 আছে। এবার এখানে লাস্ট থেকে দুটো সংখ্যা বাদ দাও, ফার্স্টে যে সংখ্যাগুলো আছে তার থেকে ছোট স্কোয়ার নাম্বার, তার থেকে ছোট স্কোয়ার নাম্বার কি? ছোট স্কোয়ার নাম্বার হলো 3। 3 এর স্কোয়ার কারণ 9, 4 এর স্কোয়ার নিলে 16 হয়ে যাবে, তো 16 নেওয়া যাবে না। তো এবার এই 3 এর পরবর্তী সংখ্যা কত? 4। তো 3 আর 4 কে গুণ করে দাও, 3 4 কে গুণ করলে কত হচ্ছে? 12। 12 থেকে এই যে আগের যে সংখ্যা 10 ছিল, এই 12 থেকে 10 ছোট না বড়? 12 থেকে 10 যদি ছোট হয় তাহলে এর সাথে ছোট সংখ্যাটাই অ্যাড হবে, অর্থাৎ 3 এর পাশে ছোট সংখ্যা এসে বসবে। অ্যান্সার হবে মানে 1024 বর্গমূল করলে হবে কত? 32। তো 32 এর সাথে 13 গুণ করো, 32 এর সাথে 13 গুণ করলে 13 2 কত হচ্ছে? 26 6 হাতে 2, 3 13 39, আর 2 যোগ করলে হবে 41, মানে 416। অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4, তাদের লসাগু বলে দিয়েছে 180 হলে বড় সংখ্যাটি কত হবে? তো দুটো সংখ্যা বলে দিয়ে অনুপাত বলে দিয়েছে 3:4। তো আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x, এদের এলসিএম নাও। এলসিএম নিলে কত হচ্ছে? x দিয়ে ভাগ করলে এখানে নামছে 3, এখানে নামছে 4। অর্থাৎ এদের এলসিএম এর অর্থ কি? যখনই এরকম অনুপাত থাকবে, অনুপাতের সংখ্যা দুটোকে গুণ করবে, 3 4 12, আর একটা সংখ্যা x ধরে নেবে। তো 12x হলো এদের এলসিএম, এবং এই এলসিএম এরই ভ্যালু বলে দিয়েছে কত? 180। কাটাকুটি করো, 12 দিয়ে কাটলে 15 12 180 হয়। তো x এর ভ্যালু কত? x এর ভ্যালু পেয়ে গেলে 15। জানতে চাইছে বড় সংখ্যাটির ভ্যালু কত? তো রেশিওর মধ্যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হলো 4। তো 4x একটা সংখ্যা ধরেছিলাম, তো তার সাথে 15 গুণ করে দাও, কারণ x এর ভ্যালু 15। তো 4 15 60, অর্থাৎ বড় সংখ্যাটি হলো কত? বড় সংখ্যাটি হলো 60। যদি ছোট সংখ্যা বলতো তাহলে 3 এর সাথে x গুণ করতাম, মানে 3 এর সাথে 15 গুণ করলে ছোট সংখ্যা হতো কত? 45। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এখানে বলেছে দেখো, একটি ঘড়িতে 2:45 বাজে, আয়নাতে কটা এটা দেখা যাবে? তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এগুলো মিরর ইমেজ, মানে এটা অনেক সময় এর মধ্যে ম্যাথের পাশাপাশি এটা রিজনিং এর মধ্যেও পড়ে যায়। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে সিম্পলি কি করতে হবে?
যদি আইডিয়া থাকে তো ডাইরেক্ট তুমি লিখতে পারো যে 9টা 15, আর আয়নাতে 9টা 15 দেখা যাবে। আইডিয়া না থাকলে এর লজিকটা হলো 11টা 60 মিনিট, 11টা 60 মিনিট থেকে বিয়োগ করে দাও যে টাইমটা দেওয়া থাকবে 2:45, 2:45 তো এখান থেকে আগে মিনিট থেকে মিনিট বাদ দাও, 60 থেকে 45 মিনিট বাদ দিলে থাকছে কত, 15 মিনিট থাকছে। আর 11টা থেকে 2টো বাদ দিলে থাকছে কত, 9টা। তো 9:15 আর তার প্রতিচ্ছবি দেখা যাবে আয়নাতে, দেখা যাবে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মাথায় রাখবে এটা কিন্তু শুধু বললাম আয়নার ক্ষেত্রে, ওয়াটার ইমেজের সাথে গোলাবে না, ওয়াটার ইমেজের ক্ষেত্রে আলাদা হবে। তো এটা অনলি ফর কি, মিরর ইমেজের ক্ষেত্রে। তো আজকের ক্লাসে এই 15টা কোশ্চেন ছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লাসিক, মিসলেনিয়াস এবং এর পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর ক্লাসে কোনো রকম ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সে দাগ নম্বর সহকারে জানাবে, তাহলে আমরা সেটা পরবর্তী ক্লাসে হোক বা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে সেখানে ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।